নেসার উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলনের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী জমায়েতের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ, যাদের অনেকেই আজকে এখানে আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কারাবরণকারী মজলুম আলেম মাওলানা মুফতি রেজওয়ান রফিকি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম ভাই। সময়ের স্বল্পতায় তাদেরকে আলোচনায় সুযোগ দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী সহযোদ্ধারা, আজ ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। এটা একদিকে যেমন আমাদের জন্য আনন্দের, অন্য দিক থেকে আমাদের জন্য আফসোসের। আনন্দের এ কারণে যে জীবনের অন্তত ৬টি বছর আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একদল আদর্শবান যোগ্য নায়েবে রাসূলদের আনুগত্য করে দ্বীনের পথে আমরা সময় ব্যয় করতে পেরেছি। আর আফসোসের এ কারণে যে আজকে ৬টি বছর অতিক্রম হলো, কিন্তু আমরা সর্বদা যেই স্বপ্ন লালন করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এই সমাজ থেকে সকল অন্যায় অনিয়ম দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটানো, সেই পথে আমরা এখনো খুব বেশি দূর এগোতে পারিনি। তবে আমি আমার সহযোদ্ধাদেরকে অনুরোধ করব, ইসলামী যুব আন্দোলন আজকে ৬ বছরে আপনাদের শ্রম, আপনাদের ত্যাগ, আপনাদের মেধার বিনিময়ে যতটুকু অগ্রসর হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে কোন যুব সংগঠনের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত। সংগ্রামী বন্ধুগণ, ৬ বছর চলে গেছে, ইসলামী আন্দোলনের বয়স ৩৫ বছর হয়ে গেছে, আমরা কিছুই করতে পারিনি। এই আফসোস, এই হতাশা আমাদের মাঝে কখনো ভর করা উচিত নয়। মনে রাখবেন, আমাদের নেতা পীর সাহেব চরমোনাই অত্যন্ত সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথার রাজনীতি করেন। হঠাৎ নেতা, হঠাৎ গর্জে ওঠা, আবার হঠাৎ চুপসে যাওয়ার রাজনীতি পীর সাহেব চরমোনাই করেন না। আমরা ইতিপূর্বে দেখেছি যারা এভাবে হঠাৎ গর্জে উঠেছে, যারা হঠাৎ রাজনীতি করেছে, আবার হঠাৎ তারা নিভেও গেছে। আর পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে পরিকল্পিতভাবে সামনে এগোনোর যে সবক দিয়ে গিয়েছেন, তার যোগ্য উত্তরসূরিরা সেই মন্ত্রকে মাথায় রেখে সুস্থ ধারার সংগঠন পরিচালনা করছেন বিধায় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। সুতরাং ৬টি বছর চলে গেছে, আমরা অনেক কিছু করতে পারিনি। আফসোস যেমন আছে, ঠিক আত্মতৃপ্তিও আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর মেহেরবানিতে একটি গতিশীল সংগঠন, যা ধীরে ধীরে এদেশের মানুষের হৃদয়ে অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি আফসোসের কথাটি এজন্যই উল্লেখ করেছি, এই আফসোস যেন আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রেরণা যোগায় যে ৬ বছরে আমরা অনেক কিছু করতে পারি, সুতরাং দ্রুত আমাদের অনেক কিছু করতে হবে। আর সেটি কি? যেই সকল যুবক ভাইয়েরা এখনো পর্যন্ত ইসলামী যুব আন্দোলনের দাওয়াত পাননি, আমাদের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের ৫ কোটি যুবকের কানে ইসলামের দাওয়াত, ইসলামী যুব আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে পরিচিত হয়নি, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বের প্রতি যারা এখনো পর্যন্ত সামিল হতে পারেনি, তাদেরকে দ্রুততম সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে সামিল করার জন্য আমাদেরকে কাজের গতি আরো বাড়াতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতীয় নেতৃবৃন্দ কথা বলেছেন। বাংলাদেশ আগামীতে কোন দিকে ধাবিত হচ্ছে তা আপনার কাছে আমার কাছে অত্যন্ত স্পষ্ট। স্বাধীনতার পর থেকে ৭৫ বছর পর্যন্ত লুটেরাদের অবাধ লুণ্ঠন বাণিজ্যের কারণে
আজকে বাংলাদেশও হয়তো শ্রীলঙ্কার পরিণতি বরণ করতে যাচ্ছে, তার কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, স্বাধীনতার পর এই 50 বছরে যাদের কারণে আজকে দেশের এই অবস্থা, যাদের কারণে আজকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না। এই লুটেরাদের লুটতরাজ বাণিজ্য অব্যাহত থাকবে। সমাজের চেতনা হতে পারে না। সুতরাং জীবন বাজি সংগ্রাম করে হলেও এই লুটেরাদেরকে রুখে দিতে হবে। এদের শিকড় উৎপাদন করতে হবে। এদের অস্তিত্ব আঘাত হেনে এদেরকে নিস্তব্ধ করে দিতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে, এই লুটেরাদের উৎখাত করা যেমন দায়িত্ব, আবার এই লুটেরাদেরকে উৎখাত করার পরে এই দেশ গঠন করার দায়িত্ব আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। সুতরাং যুব আন্দোলনের কাজ শুধু উৎখাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যুব আন্দোলনকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। আর এজন্য যুব আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে যোগ্যতা অর্জন করতে হবে। মনে রাখবেন বন্ধুগণ, যোগ্যতা এমনি আসে না। ময়দানে কাজের মধ্যে নিয়োজিত রাখলেই, নিজেকে নিয়োজিত রাখতে পারলে এই যোগ্যতা তৈরি হয়। আপনি কাজ করবেন না, আপনি দক্ষ সংগঠক হবেন, এটা কখনো হতে পারে না। আপনি যতটুকু বুঝেন, যতটুকু পারেন, যতটুকু সামর্থ্য আছে, ততটুকু সামর্থ্য দিয়ে, ততটুকু যোগ্যতা নিয়ে আপনি নিজেকে কাজে নিয়োজিত করেন, ইনশাআল্লাহ আপনি হবেন আগামী দিনে এই বাংলাদেশের একজন যোগ্য কর্ণধার। এজন্য যুব আন্দোলনের প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, শুধু উৎখাত করা, আন্দোলন করা, সংগ্রাম করা এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগামী দিনের দেশের কর্ণধার হওয়ার জন্য আমাদেরকে মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এর যত ফিরিস্তি, এই ফিরিস্তি যদি তুলে ধরতে যায় তাহলে সেই সময় হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ফিরিস্তি তুলে ধরা হয়তো শেষ হবে না। আমরা আজকে যে হলটার মধ্যে বসে রয়েছি, প্রতিদিন এই হলে প্রোগ্রাম করার জন্য ৭২,০০০ টাকা ভাড়া নেওয়া হয়। এই ৭২,০০০ টাকা কোথায় যায়? এই হলের মধ্যে দৃশ্যমান এসির বক্স আছে, এসি চলে না, লাইট জ্বলে না, হলের সামগ্রিক কার্যক্রমের কি অবস্থা আপনাদের সামনে স্পষ্ট। মাননীয় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, আপনারও এইরকম লাইটের মতো নিবু নিবু অবস্থা কিনা আমরা সেটা জানতে চাই। আজকে আমাদের এই প্রোগ্রাম বাহিরের রাজপথে হওয়ার কথা ছিল। আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনের কাছে সেই আবেদনও জানিয়েছিলাম। এটা নাকি একটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যাখ্যা কি? এখানে মানুষ তার বাক স্বাধীনতা পাবে, তার কথা সে বলতে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রবক্তারা আছে কি করেছেন? কথা বলতে হলে ওনাদের অনুমতি নেওয়ার আইন করে রেখেছেন। বিশ্বাস চরমনায় নিয়মতান্ত্রিক রাজনীতি করেন, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আপনারা যা করেন সেটাকে উনি মেনে নিয়ে কাজ করেন। কিন্তু মনে রাখবেন, দাবায় রাখার চেষ্টা যদি করেন, বেশিক্ষণ দাবায় রাখতে পারবেন না। আজকে হলের বাইরে হলের চেয়ে কয়েক গুণ বেশি মানুষের উপস্থিতি রয়েছে, যারা এই দেশের নাগরিক। তাদের অধিকার রয়েছে তাদের নেতার চেহারা দেখা, তাদের অধিকার রয়েছে নেতার বক্তব্য শোনা, তাদের অধিকার রয়েছে নিজের দাবি দেওয়া তুলে ধরা। কিন্তু আজকে আমার ভাইদের কাছে বঞ্চিত করা হলো। আজকে সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে যে বাধাগ্রস্ত হলেও মনে রাখবেন, আমরা এটা ভুলে যাব না। সময় আমাদেরও আসবে, শুধু চার দেয়ালের মধ্যে বন্দী না, শিকল বন্দী করা হবে। জোয়ারকে দাবায় রাখার চেষ্টা করলে জোয়ার আরো উত্তাল হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শৃঙ্খলা মানে, নিয়ম মানে, এর অর্থ এই নয় যে আপনাদের অন্যায় সিদ্ধান্তের কাছে মাথা নত করবে। যারা কর্তা ব্যক্তি রয়েছেন, আপনাকে সম্মান জানিয়ে আমরা আজকে হয়তো হলের মধ্যে এসেছি। হলের বাইরে যে ভাইয়েরা রয়েছে তাদের হৃদয়ে কি রক্তক্ষরণ হয়, এটা আপনাদের বোঝার অনুমতি নাই। আপনাদের অনুমতি বোঝা হয়ে গেছে, এদেশের জনগণের অনুমতি বোঝার শক্তি আপনাদের নাই। সুতরাং আজকে যাদেরকে হলবন্দি করেন, আগামীতে আপনারা আপনাদেরকে শেকলবন্দি করবে, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সংগ্রামী বন্ধুগণ, সর্বশেষ আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বান, সর্বশেষ আরেকটি কথা বলতে চাই। আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশের
অসংখ্য ওলামা ইকরামকে আজও কারাবন্দী করে রাখা হয়েছে। এই আলেম ওলামাদেরকে কারাবন্দী করে কি মাত্রায় নির্যাতন করা হয়, মুফতি রেজওয়ান রফিকি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আমরা দেখেছি চোর চুট্টা গুন্ডা বদমাইশ এদেশের আইনের ফাঁক ফোকর দিয়ে নানাভাবে বের হয়ে আসে, আলেম ওলামারা কেন জেলে থাকবে? সুতরাং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী জমায়েত থেকে স্পষ্ট আহ্বান জানাতে চাই, অবিলম্বে কারাবন্দী সকল আলেমদেরকে মুক্তি দিতে হবে। আমরা ধৈর্য ধারণ করে আছি, আমাদের ধৈর্যের সীমাকে অতিক্রম করানোর চেষ্টা যেন না করা হয়। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বিগত সময়ে ইসলামী যুব আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে মাঠে ময়দানে সরব ছিলেন, আগামী দিনেও সেভাবে সরব থাকবেন, আমরা সেই প্রত্যাশা করব ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনের নেতৃত্বে এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সেই পতাকা উত্তোলনের দায়িত্ব ইসলামী যুব আন্দোলন গ্রহণ করবে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের আবার অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে।